বৃষ্টি আর উজানের ঢলে ডুবেছে হবিগঞ্জ, মৌলভীবাজার ও শেরপুরের নিম্নাঞ্চল। আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস। এখন পর্যন্ত পানি যাইতেছে, ঠিক আছে, এইভাবে যদি পানি যায় তাহলে আস্থা এলাকা লই দিব। বাচ্চা হাচ্চা লইয়া সংসার লইয়া খেয়ে খাওয়া খেয়ে লওয়া আমরা বড় অসহায় আছি। মানিকগঞ্জে পদ্মা ও যমুনা নদীতে তীব্র ভাঙন, প্রতিদিনই বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন পাড়ের বাসিন্দারা। কোনো কিছুই বের করতে পারিনি, মানে এক কথায় ছেলের যে ফুটবল খেলে সেই ফুটবলটাও আমার চলে গেছে। দুইটা ঘর ছিল অলরেডি মনে করেন ঘুমান্ত অবস্থায়, মনে করেন নদীতে আপনি মনে করেন বিলীন হয়ে গেছে। 1.5 যুগ ধরে অনুপস্থিত থাকলেও বেতন ভাতা ঢুকছে নড়াইলের এক স্কুল শিক্ষকের অ্যাকাউন্টে। প্রতিবেদন না করতে সাংবাদিককে ম্যানেজের চেষ্টা প্রধান শিক্ষকের। নারায়ণগঞ্জে এক মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় অভিভাবকদের উদ্বেগ। জিনের আসরের কথা বলে ঝাড়ফুঁক আর কবিরাজে চিকিৎসা দেওয়ার অভিযোগ। আমাদের সামনে এসে ওরা ভয় দেখাতো আর সে গলায় চিপ দিয়ে ধরতো। ঝাড়ফুঁড় করা হয়, ওরা কিছু সময় থামে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি ওরা আরো বেশি আরো চিন্তা উঠতেছে। দৈনিক 187 টাকা হাজিরায় মানবেতর জীবন চা শ্রমিকদের। অবিলম্বে 500 টাকা নির্ধারণের দাবি উঠল সংসদে। আগামী মাসে সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় 8 বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু কিছু স্থানে আগামী 24 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এরই মধ্যে হবিগঞ্জ, মৌলভীবাজার ও শেরপুরের নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি অথই জলে ডুবেছে সবই। খোয়াই নদীর পানিতে ভাসছে হবিগঞ্জের সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টি আর ওজনের ঢলে গতরাতে ভেঙে যায় খোয়াই নদীর বাঁধ। হু হু করে পানি ঢুকে প্লাবিত হয় 20টি গ্রাম। লোকালয়ের পাশাপাশি জলমগ্ন কয়েকশো একর ফসলি জমি। আকস্মিক প্লাবনে বসতঘর ডুবে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। এখন পর্যন্ত পানি যাইতেছে, ঠিক আছে, এইভাবে যদি পানি যায় তাহলে আস্থা এলাকা লই দিব। ইধার থেকে আরো অন্যান্য পাশের গ্রামে পানি যাইব। তো বাংলাদেশে সোমা পানি যাইতেছে, মানুষ বিভিন্ন ক্ষতিগ্রস্ত হইতেছে। বাচ্চা হাচ্চা লইয়া সংসার লইয়া খেয়ে খাওয়া খেয়ে লওয়া আমরা বড় অসহায় আছি। অতিবৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানি, দুর্বল বাঁধ থাকার কারণে এখানে পানিতে গত রাত্রে 8:30 9টার দিকে দুর্ঘটনাটা ঘটে। হাজার হাজার মানুষ, হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৃষ্টিপাত কমে আসায় মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করেছে। প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে সরছে বানের জল। ধলাই নদীর জল বইছে বিপদসীমার নিচে, তবে মনু নদের পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি অবশ্যই কিছু কম ধরছে, এখন পর্যন্ত পুরা মতে কমছে না, না হলে তো ক্ষতিগ্রস্ত ইচ্ছা তো আর বাড়ানো হয়েছে না। আলি দান তারুসা মানুষে তোমার হাউস ইদার চলেছে একবারে। শেরপুরে ভারী বৃষ্টি আর ওজনের ঢলে প্লাবিত ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্ধী উপজেলার নিম্নাঞ্চল। বসতবাড়ি, ফসলি জমি ও সড়ক তলিয়েছে পানিতে। সকাল থেকে বৃষ্টি না হলেও নদীর পানি বেড়ে ডুবেছে ঝিনাইগাতির বেশ কয়েকটি গ্রাম। এতে চরম দুর্ভোগে বাসিন্দারা। স্কুল ডুবে গেছে গা, তারপর আপনার এই আশেপাশে যত বাড়ি ঘর দেখেন সবাই এখন খুব ক্ষতিগ্রস্ত। পাক শাক করে খাওয়ার পাচ্ছে না, বৃষ্টি হইলে পরে আপনার এরা আরো জলাবদ্ধতা বেশি হয়। বাড়ি ঘরে উঠতে পানি রান্না বান্না করে খাওয়ার পাতা আছে না।
লালমনিরহাটে তিস্তার পানি কমতে শুরু করেছে। বইছে বিপদসীমার নিচ দিয়ে। চর ও নিম্নাঞ্চলের যেসব এলাকা জলমগ্ন ছিল বেশিরভাগ স্থান থেকেই পানি নামছে। তবে এখনও বন্যা আতঙ্ক কাটেনি এলাকাবাসীর। বাড়ে আইসে যায়, বাড়ে আইসে যায়, বাড়ে আইসে যায়, এইভাবে চলছে। বাড়ির খায় নিতেও পানি ওঠে, নিতেও যায়, ফিরে আইসে। আগামী 24 ঘন্টায় 8 বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্লাবন পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা মৌলভীবাজার এবং শেরপুর থেকে। আমরা প্রথমেই যেতে চাই মৌলভীবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আফরোজ আহমেদ শাওন। আফরোজ, প্লাবিত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। 9 জুলাই যেটি ভেঙেছিল, এই ধলাই নদীর পানি কিন্তু বিপদসীমার প্রায় 200 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ ধলাই পার অর্থাৎ কমলগঞ্জ উপজেলার যে সমস্ত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, যে সমস্ত বাড়িঘরে পানি ঢুকেছিল এবং ফসলের যে সমস্ত জমি তলিয়ে গিয়েছিল, সেগুলো ক্রমশ ভাসতে শুরু করেছে। তবে মনু নদ যেটি, সেখানে গতকাল রাতে রাজনগর উপজেলার একটি জায়গা দিয়ে বড় ভাঙন দেখা দেয় এবং সেখানে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেই জায়গাগুলোতে কিন্তু এখনো বাড়ি ঘরে পানি রয়েছে এবং অনেক ফসলি মাঠ তলিয়ে গিয়েছে। এবং আপনি জানেন যে মানুষের যে দুর্ভোগ সচরাচর বলে যেটি হয়, মানুষের আশ্রয়ের তৈরি হয়, গোখাদ্য তৈরি হয়, তাছাড়া মানুষের নানাবিধ সমস্যা তৈরি হয়, সেই সম্পদগুলো মানুষ সংকটে মানুষ দেখছেন। তবে জেলা প্রশাসন আমাদের যেটি বলেছে, তারা যারা বন্যা পানিবন্দী মানুষ, তাদেরকে তারা শুকনো খাবার দিচ্ছেন এবং তাদেরকে খাদ্য সহায়তা হিসাবে জিয়ার চাল বরাদ্দ করা হয়েছে। তবে সেগুলো পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। এবং আমি যদি বলি যে যেহেতু এখানকার যে বন্যা পরিস্থিতি আসলে নির্ভর করে উজানের পানির উপরে, কারণ ভারতের উত্তর ত্রিপুরা থেকে দুটো নদী, মনু নদ এবং ধলাই নদীর উৎপত্তি, এবং সেখানকার যদি বৃষ্টিপাত হয় তবেই কিন্তু পানি বাড়ে। আবার যদি সেখানে যদি বৃষ্টিপাত যদি না হয় তাহলে কিন্তু দ্রুত এই যে পরিস্থিতি সেটি উন্নতি হবে, সেটি আশা করা যাচ্ছে। তবে গত 24 ঘন্টায় মৌলভীবাজারে 16 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো আমরা খবর পেয়েছি যে উজানো বৃষ্টিপাত না হওয়ায় দ্রুত নদীর পানি কমছে। বিশেষ করে মনু নদীর উজানে যে রেলওয়ে ব্রিজ, সেখানে কিন্তু বিপদসীমার নিচে কিন্তু চলে আসছে। যদিও শহরের চাঁদনীঘাট পয়েন্টে এখনো বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আশা করা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যেই সেই বন্যার যথেষ্ট উন্নতি হবে। মার্ফি। আফরোজ, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল আমাদের সাথে অনেকক্ষণ যাবৎ যুক্ত আছেন, তিনি আছেন শেরপুরে। আদিল, শেরপুরের পরিস্থিতিটা আপনি জানাবেন আমাদের, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, সব মিলিয়ে বিস্তারিত তথ্য জানতে চাই। মার্ফি, আপনি জানেন যে টানা বর্ষণ হয়েছিল এবং আমাদের পার্শ্ববর্তী ভারতের ঢল, সেই ঢলে কিন্তু শেরপুরের বেশ কয়েকটি নদ নদীর পানি কিন্তু বিপদসীমা ছুঁই করেছে এবং চেল্লাখালী নদীর পানি গতকালকেও কিন্তু বিপদসীমার উপরে ছিল। তবে আসার কথা হলো, সকাল থেকে বৃষ্টি না থাকার কারণে সেই নদীগুলোর পানি কিন্তু কমতে শুরু করেছে। তবে এখানে যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলে বেশ কয়েকটি গ্রাম কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। এবং আমি যেখানে আছি সারিকাল কালীনগর এলাকা, আমরা যে জায়গাটি দাঁড়িয়েছি এটা একটি সড়ক, গ্রামীণ সড়ক। সেই সড়কের উপরে কিন্তু 4 থেকে 3.5 ফুটের মতো পানি অবস্থান করছে। এবং আমরা যতটুকু আপনাদেরকে গতকালকে জানিয়েছিলাম যে গাজীর খামার এবং নালিতাবাড়ি যে সড়কের ভাঙন হয়েছিল, সেই ভাঙন এলাকায় কিন্তু এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কাজ শুরু করেনি। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন তারা ইতিমধ্যে জিও ব্যাগ সেখানে আগামীকাল অথবা পরের দিন থেকে কিন্তু সেই কাজগুলো প্রাথমিকভাবে তারা ঠিক করবে, এমনটি জানিয়েছে। আর প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, উপজেলা প্রশাসন জানিয়েছে যে তারা যেহেতু বৃষ্টি না থাকার কারণে পানি কমছে, তারা অবজার্ভ করছে এবং যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তবে তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে এবং শুকনো খাবার তাদের রেডি রয়েছে, এমনটি জানিয়েছে। তবে আমরা সকাল থেকে এদিকে ঘুরেছি, আমরা দেখেছি বেশ কয়েকটি বাড়ি ঘরে পানি থাকলেও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো খোঁজখবর নেওয়া হয়নি। মার্ফি, আপনি জানেন যে বৃষ্টি না থাকার কারণে কিন্তু পানি যদিও কমতে শুরু করেছে, তবে বৃষ্টি যদি আবার বাড়ে তবে হয়তো বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। মার্ফি। আদিল, ধন্যবাদ যুক্ত হবার জন্য। বর্ষার শুরুতেই পদ্মা ও যমুনার আগ্রাসনে বিপর্যস্ত মানিকগঞ্জের নদী তীর। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি আর রাস্তাঘাট। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন মানুষ।
এক রাতেই রহিমা বেগমকে নিঃস্ব করে দিয়েছে আগ্রাসী যমুনা। মোবাইল ফোনে স্বজনদের সেই খবর জানাতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। এবার নিয়ে 7 বার নদী ভাঙনের শিকার হলেন। প্রতিবারই নতুন করে ঘর বেঁধেছেন, দেখেছেন নতুন জীবনের স্বপ্ন, কিন্তু সহায় সম্বল যা ছিল সর্বস্ব কেড়ে নিয়েছে নদী। রহিমা বেগমের মতো দৌলতপুরের বাঘুটিয়া ও জিয়নপুর ইউনিয়নের অনেক পরিবার গেল কয়েকদিনের ভাঙনে হারিয়েছেন মাথা গোজার ঠাঁই। এখন যমুনার তীর জুড়ে চলছে শেষ সহায়টুকু বাঁচানোর মরিয়া চেষ্টা। ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কোনো কিছুই বের করতে পারিনি। মানে এক কথায় ছেলের যে ফুটবল খেলে সেই ফুটবলটাও আমার চলে গেছে, পায়ের জুতাটাও পর্যন্ত নিতে পারে। 2টা ঘর ছিল অলরেডি মনে করেন ঘুমান্ত অবস্থায়, মনে করেন নদীতে আপনি মনে করেন বিলীন হয়ে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে চর কালিকাপুর ও সুকুরিয়া দাখিল মাদ্রাসা। একটি 4 তলা ও একটি 3 তলা ভবন থেকে এখন নদীর দূরত্ব মাত্র কয়েক মিটার। ভেঙে পড়েছে প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের একাংশ। হুমকির মুখে আশপাশের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। দক্ষিণ সাইড থেকে ভাঙতে ভাঙতে এসে একবার মাদ্রাসার কাছে চলে আসে, মাত্র 5 মিটার দূরে আছে এখন নদী। আমলিগের লোকজন কাটাইতো, এখন আমি মনে করি বর্তমান যারা রাজনৈতিক দলের ক্ষমতা আছে তারা এটা কাটাচ্ছে, এটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। আমাদের কাছ থেকে ভোট নিয়ে যায় এবং এইখানে যে নদীর যে একটা শাসন করা দরকার বলে যায়, কেউ শাসন করে। সরকারের কাছে আবেদন, আমাদের যদি এখনো জিও খোলাইতো তাহলে নদী ভাঙন তো এখন রোধ পেতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে যমুনার ডান তীরের দীর্ঘ চরাঞ্চলে নদী শাসন প্রকল্প বাস্তবায়ন সহজ নয়। আপাতত জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্টাডির ভিতরে এনে আমাদের পুরো এলাকাটাকে আমাদের নদী ভাঙন প্রতিরোধে কাজ করতে হবে, তখনই এই এলাকার মানুষ জীবনে তার মান উন্নয়ন পাবে, অথবা এভাবে প্রতি বছর এবং প্রতিটা সময় তাদের ভোগান্তি থেকে যাবে। বর্ষার শুরুতেই এবার পদ্মা যমুনার ভাঙনে মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার অন্তত 30টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকার ভিটেমাটি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রচলিত রাজনীতির বিপরীতে বিএনপি গঠন করেছেন। এর ফলে অন্যান্য রাজনৈতিক দল বিএনপির তুলনায় অনেক পিছিয়ে আছে, এমনটা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাবা মায়ের দেখানো পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকারের পাশাপাশি সামাজিক তৎপরতা অব্যাহত রাখতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন মন্ত্রী। শহীদ জিয়াউর রহমান যেমন প্রচলিত রাজনীতির বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন, প্রচলিত রাজনৈতিক নেতা এবং দল আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে। প্রায় 1.5 যুগ ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও বেতন ভাতা পাচ্ছেন নড়াইলের এক শিক্ষক। তার সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অনুপস্থিত শিক্ষক পীযূষ কান্তির দাবি, এসবের কিছুই তিনি জানেন না। অন্যদিকে গোপন ক্যামেরায় প্রধান শিক্ষক স্বীকার করলেন তার ইশারাতেই চলছে এমন অনিয়ম। এক পর্যায়ে সংবাদ প্রকাশ না করতে সাংবাদিক ম্যানেজের চেষ্টাও করেন প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ। নড়াইলের কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়। বাহির থেকে বিদ্যালয়টি অন্য 8-10টি স্কুলের মতোই সাধারণ। অবাক হতে হয় শিক্ষক কর্মকর্তাদের অভিযোগের পর। শিক্ষকদের হাজিরা খাতায় রয়েছে পীযূষ কান্তি ঘোষ নামে একজনের নাম। 1 দশকেরও বেশি সময় ধরে যারা স্কুলটিতে কাজ করছেন তারাও কেউ এই ব্যক্তিকে দেখেননি, অথচ প্রতি মাসেই পীযূষের অ্যাকাউন্টে যাচ্ছে বেতন ভাতা, এমনকি তা উত্তোলন করা হচ্ছে। পীযূষ কান্তি ঘোষ এখানে একটা ইতিহাস, পীযূষ কান্তি ঘোষ একটা নাম। সে এখানে দীর্ঘদিন কাগজে কলমে আছে, কিন্তু কোনোদিনই সে বিদ্যালয়ে আসে না, কখনই আমরা তাকে দেখিনি। আমার বয়স চাকরির এই 12 বছরে আমি কখনো তাকে দেখিনি। আমি এই বিদ্যালয়ে চাকরিরত অবস্থায় আছি 11 বছর, কিন্তু পীযূষ কান্তি ঘোষকে আমি কখনো দেখিনি। অথচ এমপিও শিটে নাম দেখেছি, হাজিরা খাতায় তার নাম দেখলো সই নেই,
অথচ তার বেতন উত্তোলন করা হয়। ইনি এখন ঢাকাতে মার্কেটাইন ব্যাংকে ব্যবস্থাপনা শাখায় চাকরি করেন, এখানেও চাকরি করেন। এখানে অনেক প্রমাণ রয়েছে যে তার বেতন এখান থেকে উত্তোলন করা হয়। 2006 সালে এখানে আইসিটি শিক্ষক হিসেবে নিয়োগ পান পীযূষকান্তি ঘোষ। চাকরি এমপিওভুক্ত না হওয়ায় 3 বছর পর জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় পাড়ি জমান পীযূষ। সেখানে বেসরকারি একটি ব্যাংকে কর্মরত রয়েছেন তিনি, কিন্তু 2013 সালে তার বিদ্যালয়ের চাকরি এমপিওভুক্ত হয়। 2016 সালে অত্র বিদ্যালয়ে যোগদান করি। যোগদানের পর থেকে পীযূষকান্তি ঘোষকে আমি দেখিনি। কাগজ কলমে নাম থাকা সত্ত্বেও তার বেতন উত্তোলিত হয়। আমি আমাদের স্কুলে কখনো পীযূষ নামে কোনো টিচারকে, আইসিটি টিচারকে আমি স্কুলে দেখিনি, এমনকি আমাদের কোনো ক্লাসও হয়নি আইসিটি। যে শিক্ষক এখানে উপস্থিত নেই, এইখানে কম্পিউটার শিক্ষক হিসেবে টাকা তুলতেছেন, বেতন তুলতেছেন, যার বিপরীতে আমরা কম্পিউটার শিক্ষা পাচ্ছি না। এমপিও আর আগের থেকে উনি বেতন টেতন কোনোদিন উঠায়নি, কিন্তু তার নামে তো বেতন উঠে যাচ্ছে নিয়মিত। এটা এই কর্তৃপক্ষই দায়ী হবে। পীযূষের বক্তব্য, এসবের কিছুই তিনি জানতেন না এবং ব্যাংকে আসা বেতনের টাকা তিনি উত্তোলনও করেননি। আমি এর আগে জানতাম না, ইদানিং শুনতেছি নাকি ওখানে এমপি হয়েছে, হওয়ার পরে ওখানে বেতন নাকি তুলাতুলিও করেছে কমিটি, হেডমাস্টার মিলা টিলাইয়া, বর্তমান যে হেডমাস্টার, এইসব শুনেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষারকান্তি ঘোষ, যিনি সম্পর্কে আবার পীযূষের মামাতো ভাই। তার কাছে প্রশ্ন করতে গেলে ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি, তবে গোপন ক্যামেরায় অকপটে স্বীকার করলেন পীযূষের রেখে যাওয়া চেক বই দিয়ে তিনিই অর্থ উত্তোলন করতেন। এ সময় প্রতিবেদন না করার জন্য সাংবাদিককে ম্যানেজের চেষ্টাও করেন তুষারকান্তি ঘোষ। একজন প্রধান শিক্ষকের এমন গর্হিত কাজ অত্যন্ত লজ্জাজনক বললেন জেলা শিক্ষা কর্মকর্তা। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর, সবার জন্য লজ্জাকর যে একজন শিক্ষক স্কুলে না গিয়ে, স্কুলে চাকরি না করে সে তার বেতন বিভিন্নভাবে উত্তোলন করা হয়েছে তার নামে। যাচাইয়ের প্রেক্ষিতে আমরা ঘটনা কিছুটা সত্যতা পেয়েছি। আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি এবং আশা করি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। 1948 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা 401 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঝিনাইদহের শৈলকুপায় জোরপূর্বক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চুল কাটাকে কেন্দ্র করে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষার্থীদের ক্লাসরুমে ডেকে নিয়ে নাপিত দিয়ে চুল কাটানো শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা সেখানে ভিড় জমান এবং প্রতিবাদ করেন। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবিরের দাবি, আগের দিন অভিভাবকদের সাথে এই বিষয়ে মিটিং হয়েছিল, এরই প্রেক্ষিতে শিক্ষার্থীদের চুল কাটা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মহিলা মাদ্রাসায় কথিত জিনের আশ্রয় নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। গত 2 সপ্তাহে অন্তত 15 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঝাড়ফুঁক ও কবিরাজে চিকিৎসা দেওয়ার অভিযোগ ওঠে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনাটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যেও। অলৌকিক ক্ষমতার অপপ্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা সচেতন মহলের। শিক্ষার্থীদের চিৎকার আর কান্নায় তৈরি হয়েছে রহস্যময় পরিবেশ। আতঙ্ক ছড়িয়েছে পুরো মাদ্রাসায়, যাকে অশুভ ছায়া কিংবা জিনের আসর বলছেন স্থানীয়রা। সেই প্রভাব কাটাতেই চলছে ঝাড়ফুঁক। নারায়ণগঞ্জ রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের 5 নম্বর ক্যানেল এলাকার তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা। প্রায় 2 সপ্তাহ আগে হঠাৎই এক ছাত্রী অসুস্থ হয়ে প্রলাপ বকতে শুরু করে। এরপর একই উপসর্গে অসুস্থ হয়ে পড়ে আরও অন্তত 15 জন। তবে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খালেদ হাসান মোরসাদেকের দাবি, পার্শ্ববর্তী একটি মাদ্রাসার পক্ষ থেকে জিন চালান করা হয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠানে। জানান, 2 শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা কোনো রোগ শনাক্ত করতে পারেননি। পরে ঝাড়ফুঁক আর ধর্মীয় পদ্ধতিতে তাদের সুস্থ করা হয়। বাসার মধ্যে তার বাবা মা সবাই কেউ ধরে রাখতে পারে না, অশৃঙ্খল ব্যবহার, কে আমার মাইনা ফেলতেছে, আমার মাইনা লাগবে, এটা এইগুলো বলতেছে। পরে ওইখানে আমাদের এক স্থানীয় একজন শিক্ষক হুজুরকে ডাকাইছে, হুজুরে ফুটু দিছে,
ফুটু দেওয়ার পরে হয়তো অনেক ফুটু দিচ্ছে, ফুটু দেওয়ার পরে একটু কমছে। তবে অভিযোগের বিষয় অস্বীকার করেছেন অভিযুক্ত নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল জুবাইর আহমেদ। দাবি করেন নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এমন অভিযোগ তোলা হচ্ছে। এটা একটা মনে করেন যে মিথ্যা নাটক, সবাই সেটা সবার কাছে প্রকাশ হয়ে গেছে। আমি এটা আশ্চর্য যে সে লাঠিতে বাইরে বাচ্চার উপরে লাঠিতে বাইরে বালি শুরু করে এই লাঠি ফাইল কই, পরে সব শুনছি যে 2,500 কবির থেকে বলে লাঠি আনছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ বেড়েছে অভিভাবকদের। আতঙ্কে মাদ্রাসায় যাওয়া বন্ধ করেছে অনেক শিক্ষার্থী। তবে এ ধরনের ঘটনাকে মাস সাইকোজেনিক ইলনেস বলে মনে করছেন চিকিৎসকরা। আমাদের সামনে এসে ওরা ভয় দেখাইতো আর গলায় চিপ দিয়ে ধরতো। ঝাড়ফুঁড় করা হয়, ওরা কিছু সময় থামে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি ওরা আরো বেশি আরো চিন্তা উঠতেছে, খালামনি মাইরা ফেলে এরকম করে ক্লাসে চিৎকার করতেছে। এটা একটা সাইকোজেনিক ইলনেস এবং এটা করার জন্য আমরা বলবো যে অতি দ্রুত তাকে যাতে জার ফো জিন পরি এই ধরনের কোনো কথা না বলে জার ফো চিকিৎসা যাতে না করে খুব দ্রুত ডাক্তার শরণাপন্ন হওয়ার জন্য আমরা বলবো। আধুনিক যুগে এসে আমরা এই কুসংস্কারের প্রতি পড়ে থাকা আমাদের বোকামি ছাড়া অন্য কোনো কিছুই না। তারা যদি অসুস্থ হয়ে থাকে, আমাদের দেশে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আছে, তাদেরকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করলে আমার মনে হয় এটা ভালো হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পর একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। তদন্ত কমিটি করেছে যে আসলে কি ঘটেছিল এখানে। যদিও হসপিটাল থেকে ডক্টররা বলছেন এটি একটা মেডিকেল টার্মের মাধ্যমে যে তাদের সাইকোলজিক্যাল ডিসফাংশন হয়েছে সেখানে, বাট আসলে কি ঘটেছে এটি তদন্ত কমিটির মাধ্যমে আমরা জানতে পারবো, দেন আমরা ব্যবস্থা নিব। অলৌকিক ক্ষমতার অপপ্রচার বন্ধে কঠোর ভূমিকা পালন করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের চায়ের কদর বাড়ছে। বাজারে এক এক প্যাকেট চা বিক্রি হচ্ছে শত শত, কোথাও 1000 টাকায়। কিন্তু সেই চায়ের কাঁচামাল যাদের হাতে তৈরি হয়, সেই চা শ্রমিকদের দিনের আয় এখনো 200 টাকারও কম। উৎপাদনের সাফল্যের গল্পের আড়ালে রয়ে গেছে বঞ্চনার আরেক ইতিহাস। তবে চা শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম 500 টাকা করার প্রস্তাবে আলোচনা হয়েছে জাতীয় সংসদে। আগামী মাসে চা শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে বলে সংসদকে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। সহকর্মী আব্দুর রহিমের ক্যামেরায় আরও জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। সকাল 9টা থেকে বিকেল 5টা তুলতে হবে অন্তত 24 কেজি পাতা, তাহলেই মিলবে 187 টাকা মজুরি। ওজন পূরণ না হলে কাটা যাবে অর্ধেক মজুরি, বাড়তি প্রতি কেজির জন্য মিলবে মাত্র 5 টাকা। আর সপ্তাহ শেষে রেশন হিসাবে বরাদ্দ 3 কেজি আটা। এই হলো চা শ্রমিকদের সাপ্তাহিক আয়। এ দিয়েই চলে এক একটি পরিবার। শুধু পাতা তোলাই নয়, বাগান পরিষ্কার, নার্সারিতে চারা উৎপাদন, আগাছা দমন, কীটনাশক ছিটানো সবই করতে হয় এই মজুরিতে। কিন্তু নেই কোনো ঝুঁকি ভাতা। জোঁক, বিষাক্ত পোকামাকড় কিংবা বিষধর সাপের কামড়ে হামেশাই মরছে চা শ্রমিক। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধাও মেলে না অনেক ক্ষেত্রে। 3 দিন থাকিয়া জ্বর, ওষুধ খাইয়া কাজে হাসপাতালে একটা দিব ঘন ট্যাবলেট প্যারাসিটামল, আর আমার হাতে ধরাইছে। পরে আমি একদম চিল্লাইয়া ভাগছি, দেখি সাপটা আস্তে 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 খালি পড়ে গেছিলাম পাতি লইয়া। এটার ব্যথা জুক পায়, পোকা পায়, মাকড় পায়, চেলা পায়, সাপও পায়। বছরের পর বছর মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন হয়েছে, ধর্মঘট, মানববন্ধন, আলোচনাও। বদলায়নি শ্রমিকের ভাগ্য। পাতির সিজনে একটু মন ভালো থাকে, ফ্রেশ থাকে, 2 টাকা আমরা বেশি রুজি করতে পারি। আর শুকনা মাসে তো আমাদের ওই 78 টাকা আমরা পাই। 8 ঘন্টা ডিউটি করবেন, 100 টাকা রুজি দিব, 100 টাকা। এটা হইলো ঠিকা। গাছে পাতা না থাকলে কই থাকি 24 কেজি দিমু। কাম হইলেও কাম আসবো, বন্ধ হইলে হাজিরি নেই। রোদ বৃষ্টি যাই হোক, অবসর নেই। ঘন্টার পর ঘন্টা ভিজে সংগ্রহ করা পাতার ওজন থাকে বেশি। অতিরিক্ত ওজন মজুরি থেকে বাদ দেওয়ার রীতি বাগানে। চেয়ারম্যান মেম্বার হয়েছে নিজে স্বার্থকে, নিজের মারে দিব, বহিনরে দিব, চাচিরে দিব, আমরা তার দিব না। কত ঈদের মধ্যে চাল আছে, ঈদের মধ্যে টাকা পয়সা কিছুই আমরা পাইনি। তোমরা করবো কি? পানি বেশি, কি কয় রাস্তা পিছলি গেছি। শুধুমাত্র মজুরি বৈষম্য নয়, তাদের স্বাস্থ্যগত নিরাপত্তাহীনতাই নয়, তারা নাগরিকত্ব সনদপত্র পাওয়ার পরও ভূমি অধিকার অর্থাৎ ভূমি মালিক হওয়ার যে সুবিধা, সেই সুবিধা কিন্তু এখনও তাদের নিশ্চিত হয়নি।
শ্রমিকের ঘামে ভেজা পাতা প্রক্রিয়াজাত হয়ে আকর্ষণীয় মোড়কে চলে যায় ভোক্তার টেবিলে। এক এক প্যাকেটের দাম কয়েকশো থেকে হাজার টাকা। এই লক্ষ লক্ষ চা জনগোষ্ঠীর ভূমি মালিকানা না, এটা আক্ষেপের বিষয়। কারণ আমরা যখন মৃত্যুবরণ করি ওই লিজের জায়গায় গিয়ে আমার দাফন হচ্ছে। মজুরি বাড়ানোর বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা বলে আসছে বাগান কর্তৃপক্ষ, কিন্তু কার্যকর উদ্যোগ নেই। যুগের পর যুগ আশ্বাসের বুলি আউড়ে যাচ্ছে চা উন্নয়ন বোর্ড। 187 টাকা যে 40 পয়সার যে পার ডে মজুরি, তো এটার তুলনামূলক বর্তমান বাজার দর এবং সেটা হিসাব করলে আসলেই এটা মজুরিটা খুবই নগণ্য। গ্রাজুয়ালি কিন্তু এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এটা নিয়ে আমরা আরও আমাদের পরিকল্পনা আছে এবং কীভাবে জীবনমান উন্নয়ন করা যায় সেক্ষেত্রে বাংলাদেশ চা বোর্ড নিবিড়ভাবে কাজ করছে। চায়ের ধুমায়িত সুবাসের আড়ালে চাপা পড়ে আছে হাজারো মানুষের শ্রম আর বঞ্চনার ইতিহাস। তবে মানবেতর এই জীবনে পরিবর্তনের আভাস জাতীয় সংসদে। চা শ্রমিকদের মজুরি ন্যূনতম 500 টাকা নির্ধারণের প্রস্তাব করেন বেশ কজন সাংসদ। চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আগামী আগস্ট মাসে তাদের মিটিং হবে, আর আমরা এর প্রতি নজরদারি রাখবো যাতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক, এবং আজকের সংসদে যে উত্থাপিত বিল হয়েছে আমরা চেষ্টা করব শ্রমিকদের যাতে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়। আসছে মাসেই মজুরি পুনর্নির্ধারণ হবে বলে সংসদকে জানান মন্ত্রী। বলেন, শুধু মজুরি নয়, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নেও প্রধানমন্ত্রীর বিশেষ নজর আছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। পূর্ণিমার রূপালী আলো, ব্রহ্মপুত্রের শান্ত জলধারা আর বাউল গানের আধ্যাত্মিক সুর, সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ। এমনই অনন্য অবহের সৃষ্টি হয়েছিল ময়মনসিংহে বাউল গানের আসরে। আয়োজকরা জানান, বাউল গানের শুদ্ধ ধারা, সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এমন উদ্যোগ। গানের সুরে ও মানবতার আহ্বানে যেন বেঁচে থাকে বাংলার হাজার বছরের লোক ঐতিহ্য। মিথ্যাটাকে দাও বিসর্জন, সত্য সেবায় রাখো জীবন, হিংসা হতে আপনি আপন থাকবে সরে সব সময়। আকাশ জুড়ে মেঘের সাথে রূপালী চাঁদের লুকোচুরি, সেই শুভ্রতাকে পরিপূর্ণ রূপ দিয়েছে বাউল গানের সুর। ভক্তি আর ভালোবাসার সুর প্রকৃতির নির্মল সৌন্দর্যের সাথে মিলেমিশে একাকার। ময়মনসিংহ বাউল সমিতির আয়োজনে ব্রহ্মপুত্র নদের পারে তৈরি হয় এমন আবহ। আগের দিনে এরকম আমরা গান গাইতাম, হেজাক বাটি দিয়া, ছোট্ট ছোট যন্ত্র দিয়া, ছোট ঢুল দিয়া বা পাতিল বাজাইয়া বা সরাজ বাজাইয়া বা হুদা খুঞ্জুরি দেও গাইতাম, ছড়ি দেও গাইতাম। এখন তো যে বিভিন্ন যুগ নামছে, বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া গায় বা বেহালা বাজাইয়া গায়। রাত যত গভীর হয় ততই ছড়িয়ে পড়ে পূর্ণিমার আলো। সেই আলোয় বাউল গানের সুর জানান দেয় মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মানবতা। পরমকে খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ পথ ভালোবাসা। বাউল ও সংস্কৃতি প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে বাউল গানের মানবিক ও আধ্যাত্মিক বাণী ছড়িয়ে দেওয়াই ছিল মূল লক্ষ্য। অসুস্থ ধারার গান থেকে আমরা সুস্থ ধারায় ফিরে আসতে পারতেছি, এটাই হলো আমাদের যে সবচেয়ে বড় পাওনা। দেখতে চাইতাম যে বাউল গান সরাসরি কিরকম লাগে, আমি কখনো সরাসরি অপরচুনিটি হয় না আর কি দেখার, তো আজকে আসলাম, দেখলাম, অনেক ভালো লাগলো, এনজয় করলাম। মানুষের মাঝে এই বাউল গানের যে চর্চা, এর মাধ্যমে সম্প্রীতি গড়ে উঠুক। বিভিন্ন জায়গায় বাউলের উপর এবং বাউল গানের উপর একটা সংকট তৈরি হয়েছে, একটা বিস্বাদ তৈরি হয়েছে। আমরা সেই বিস্বাদ এবং সংকটটা দূর করতে চাই। শুদ্ধ বাউল গান এবং বাউল গানের পরিবেশ ঠিক রেখে বাউল গানের নতুন চর্চা আমরা আবার শুরু করেছি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।